আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইতিহাস সৃষ্টিকারী নির্বাচনের গান শুনিয়েছিলেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস, কিন্তু সেই গানের লিরিক্স, সুর, তাল আর লয় কোনো কিছুই এক করতে পারছেন না তিনি। প্রশ্ন হলো কেন? এ নিয়ে জনপরিসরে আছে নানান আলোচনা। কেউ বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে না চাওয়া আর নিজের মব বাহিনীকে প্রশ্রয় দেওয়াটাই কাল হয়েছে ডক্টর ইউনূসের জন্য। অন্য একটি পক্ষ মনে করে সরকার মিত্র বলে পরিচিত অনেক রাজনৈতিক দলই নির্বাচন চায় না, কারণ ক্ষমতার স্বাদ হারাতে হবে এই ভয়ে মিত্ররা নির্বাচন চান না। তবে এসব আলোচনা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে 18 ডিসেম্বরের পর থেকে। 18 ডিসেম্বর এক রাতে দুটি গণমাধ্যম ছায়ানট সহ একাধিক প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ, ভারতীয় দূতাবাসে হামলার চেষ্টা, ময়মনসিংহে এক হিন্দু যুবককে পিটিয়ে ও পুড়িয়ে মারার ঘটনার পর সরকারের পক্ষের লোকজনের মুখেই শোনা যাচ্ছে নতুন কথা। তারা প্রকাশ্যে এসব মব সন্ত্রাসের জন্য সরকারের একটি পক্ষ কিংবা গোটা সরকারকে দায়ী করেছেন। সরকার মিত্রদের এমন অভিযোগের পর মিলিয়ন ডলারের প্রশ্ন হলো, সরকারের ভিতরে থাকা এই একটি পক্ষ কারা, যাদের মদদে এমন ভয়াবহ মব সন্ত্রাস হয়েছে? দর্শক, এর মধ্য দিয়ে 5 মাস আগে আলোচনায় আসা সরকারের ভিতরে থাকা আরেক সরকারের বিষয়টি আবারও আলোচনায় উঠে এলো। সূত্রগুলো বলছে, সরকারের মিত্ররা যাকে একটি পক্ষ বলে দাবি করছে, সরকারের ভিতরে সেই শক্তিশালী গ্রুপটি কিচেন ক্যাবিনেট বলেই পরিচিত। বিভিন্ন সময় এই কিচেন ক্যাবিনেটের সদস্য সংখ্যা সংযোজন, বিয়োজন হয়েছে। অধ্যাপক ইউনূসের এই কিচেন ক্যাবিনেটের পর্দার আড়ালের খেলায় শুধু তার মিত্ররাই নয়, খেপেছে আন্তর্জাতিক মিত্ররাও। বিশেষ করে প্রথম আলো ডেইলি স্টার ছায়ানটে হামলা, দীপু দাসকে পুড়িয়ে মারার ঘটনায় অধ্যাপক ইউনূসের উপর বেজায় চটেছে তার আন্তর্জাতিক মিত্ররা। সংবাদ মাধ্যমে আক্রমণ, সংখ্যালঘুকে পিটিয়ে মারা আর সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্র থেকে জাতিসংঘ আর ইউরোপীয় ইউনিয়ন সবাই একযোগে অধ্যাপক ইউনূসের কাছে কড়া বার্তা পাঠিয়েছে। বলছে এই মব আক্রমণগুলো হাওয়া থেকে ঘটেনি। হুঁশিয়ারি এসেছে মাঠের মবকারীদের নয়, পর্দার আড়ালের খেলোয়াড়দের গোমর ফাঁস করতে। এমন নির্দেশে ইতিহাস সৃষ্টিকারী নির্বাচনের চেয়ে আপাতত নিজ ঘরের গোপন কেচ্ছা লুকিয়ে রাখতে কৌশল সাজাচ্ছে অধ্যাপক ইউনূস ও তার সেই কিচেন ক্যাবিনেটকে। সে কৌশলের অংশ হিসেবে কোনো কোনো উপদেষ্টার পদত্যাগের খবর রটিয়ে দেওয়া সহ নানা গল্পও সাজানো হচ্ছে। কিন্তু অধ্যাপক ইউনূস ও তার কিচেন ক্যাবিনেটের কি শেষ রক্ষা হবে, নাকি সহিংসতা আর ভারত বিরোধী মনোভাবকে আরো উস্কে দিয়ে পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তোলা হবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 18 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবর ঘোষণার পরই শুরু হয়ে যায় তাণ্ডব। ওই রাতে দেশের দুটি সংবাদপত্র ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ে যখন দুর্বৃত্তরা আগুন দেয়, তখনও পত্রিকা দুটির ভেতরে অনেক কর্মী কাজ করছিলেন। এর মধ্যে ডেইলি স্টার ভবনে দেওয়া আগুন ছিল ভয়াবহ। কর্মীরা প্রাণ বাঁচাতে ভবনের ছাদে চলে যান, কিন্তু সেখানেও প্রচন্ড ধোঁয়ায় তাদের জীবন বিপন্ন হয়ে পড়েছিল। নিঃশ্বাস নিতে তাদের কষ্ট হচ্ছে, আমরা মরে যাচ্ছি, এরকম কথাও ওই সময় ডেইলি স্টার কর্মীরা সোশ্যাল মিডিয়ায় লিখে বাঁচার আকুতি জানিয়েছিল। হামলা চালিয়ে আগুন দেওয়া হয় দেশের সংস্কৃতির প্রাণের প্রতিষ্ঠান ছায়ানটে। চট্টগ্রাম ও রাজশাহীতে ভারতীয় হাইকমিশনে হামলার চেষ্টা হয়। ভয়াবহ নৃশংস ঘটনাটি ঘটে ময়মনসিংহে। হিন্দু যুবক দীপু দাসকে জীবন্ত পিটিয়ে পুড়িয়ে মারা হয়। ওই রাতে ভয়াবহ এই তাণ্ডব লীলার মধ্যে সরকার ও প্রশাসনের নীরব বাঁশি বাজানোর ভূমিকা ছিল সবচেয়ে দৃষ্টিকটু। সরকারের মিত্ররা সরাসরি বলছেন এই হামলাগুলো ছিল পুরোপুরি পরিকল্পিত, আর এতে ছিল সরকার একটি অংশের সংশ্লিষ্টতা। দৈনিক প্রথম আলো ডেইলি স্টারের উপর আক্রমণের প্রতিবাদে 22 ডিসেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষক এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বোমা ফাটিয়েছেন। তিনি বলেছেন, খুব বেশি মানুষ, কয়েক হাজার মানুষ গিয়ে এটা ঘটিয়েছে এরকম না, ফলে পুরো ঘটনাটাই পরিকল্পিত ছিল। শরীফ ওসমান হাদির একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার পরে কি কি হতে পারে এবং কি কি ঘটনা ঘটানো হবে, এটার একটা চক্রান্ত পরিকল্পনা আগে থেকেই তৈরি হয়েছে। নাহিদ ইসলাম বলেছেন, এই হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ ঘটনার পেছনে সরকারের একটি অংশের সংশ্লিষ্টতা রয়েছে। তিনি দাবি করেছেন, এই সংশ্লিষ্টতা ছাড়াও সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছে অনেক দিন ধরেই এবং এটার সঙ্গে রাজনৈতিক ব্যাকআপও আছে। এই তিনটা ঘটনা একসঙ্গে না ঘটলে এত বড় সাহস কারো পক্ষে করা সম্ভব হতো না। তার একদিন আগে
প্রায় একই রকম অভিযোগ করেন নিউজ সম্পাদক বর্ষিয়ান সাংবাদিক নুরুল কবির, যিনি নিজে 18 ডিসেম্বর রাতে আগুনে আটকে পড়া ডেইলি স্টার সাংবাদিকদের উদ্ধার করতে গিয়ে মব বাহিনীর হেনস্থার শিকার হয়েছিলেন। রোববার রাতে চ্যানেল 24-এ অনন্ত নৃশংসতা শিরোনামে মুক্তবাক অনুষ্ঠানে জনাব নুরুল কবির বলেছেন, সরকারের কোনো না কোনো অংশ কিংবা গোটা সরকার দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর উপর হামলার ঘটনা ঘটতে দিয়েছে। 18 ডিসেম্বর রাতের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেছেন, ওই রাতে জনাব কবির যতজন উপদেষ্টাকে ফোন দিয়েছেন গত 1.5 বছরও এতগুলো উপদেষ্টাকে তিনি ফোন দেননি। এমনকি তিনি জানিয়েছেন খোদ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথেও তার ওই রাতে যোগাযোগ হয়েছিল। এক পর্যায়ে নুরুল কবির পরিষ্কার ভাষায় বলেছেন, তার অভিজ্ঞতা এবং পূর্ববর্তী ঘটনা শুনে তিনি মনে করেন সরকারের কোনো না কোনো অংশ কিংবা গোটা সরকার ওইসব হামলার ঘটনা ঘটতে দিয়েছে। দর্শক একটু খেয়াল করে দেখুন, নুরুল কবির ও নাহিদ ইসলামের অভিযোগ একই ধরনের, এরপর আরো অনেকেই একই ধরনের কথা বলেছেন। প্রশ্ন হলো, সরকারের এই একটি পক্ষ কারা যারা পরিকল্পনা করে মব বাহিনীকে দিয়ে এমন সহিংস তাণ্ডব চালিয়েছে? দর্শক, আপনাদের হয়তো মনে আছে গত 23শে জুলাই সিপিটির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের ভেতরেও আরেকটা সরকার আছে। সেদিন তিনি বলেছিলেন, এখন সরকার নিরপেক্ষতার প্রশ্নটা বিশেষ করে দলীয় নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বপূর্ণ হয়েছে, কারণ এখন মোটামুটি পরিষ্কার হয়েছে যে আমরা সরকার বলতে যাদের দেখি আনুষ্ঠানিকভাবে আসলে তার ভিতরেও আর একটা সরকার আছে। এটা এখন আর কোনো গোপন বিষয় নয়, এটা সবার কাছেই প্রকাশ্য। ডক্টর দেবপ্রিয়র সেই সরকারের ভেতরে থাকা আরেকটি সরকারের কথা 5 মাস আগে অনেকেই উড়িয়ে দিয়েছিলেন। সরকার ভেতরে থাকা সেই আরেকটি সরকার হলো অধ্যাপক ইউনূসের প্রিয় ভাজন কিচেন ক্যাবিনেট। অধ্যাপক ইউনূসের 16 মাসের শাসনামলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আসে কিচেন ক্যাবিনেট থেকে। শুরুতে এই কিচেন ক্যাবিনেট ছিল 5 সদস্যের, কিন্তু বিভিন্ন সময় নিজেদের মধ্যে দূরত্ব দেখা দেয়, সেখান থেকে বাদ পড়েন কেউ কেউ কিংবা সরে যান কেউ কেউ। তবে শুরু থেকে এখনো পর্যন্ত 2 জন সদস্য এই কিচেন ক্যাবিনেটে আছেন, তারাই মূলত নাটের গুরু। সবশেষ তথ্য অনুযায়ী এখন এই কিচেন ক্যাবিনেটের সদস্য সংখ্যা 6 জন, যার মধ্যে 2 জন সরাসরি অধ্যাপক ইউনূসের উপদেষ্টা পরিষদের সদস্য নয়। একাধিক সূত্র বলছে, গত 16 মাসে বিভিন্ন সময় মব ভায়োলেন্স, হামলা ভাঙচুরের ঘটনার পর অধ্যাপক ইউনূসের দপ্তর থেকে একটা করে ঐতিহাসিক বিবৃতি আসতো। লোক দেখানোর খাতিরে কখনো কখনো 2-1জনকে গ্রেপ্তারও করা হতো, কিন্তু নতুন তাণ্ডবের ভিড়ে পুরনো ঘটনা চাপা পড়ে যেত। কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটের হামলা ও আগুন দেওয়ার পর ভিতরের অনেক কাহিনী ফাঁস করছেন সরকারের মিত্ররাই। নিউজ সম্পাদক নুরুল কবির বলেছেন, তিনি নিজে অধ্যাপক ইউনূসের সাথে যোগাযোগ করেছেন। টিভিতে, সামাজিক মাধ্যমে লাইভে দেখা যাচ্ছিল মব সন্ত্রাসীরা আইন শৃঙ্খলা বাহিনীকে হুমকি দিয়ে আটকে পড়া সাংবাদিকদের পুড়িয়ে মারতে চেয়েছিল। প্রশ্ন উঠেছে, অধ্যাপক ইউনূস জানার পরও পরদিন 2 সম্পাদককে ফোন করেছেন, এটুকু জানি আর একটি বিবৃতি দিয়ে শুধু দায়িত্ব সারতে চেয়েছিলেন। সূত্রগুলো বলছে, 19শে ডিসেম্বর থেকে ঘটনার ভয়াবহতা আর সরকারের সেই পক্ষের বিরুদ্ধে সরকারের মিত্ররা সোচ্চার হতে থাকলে বিপাকে পড়ে যমুনার দপ্তর। এত ভয়াবহ ঘটনায় মামলা দায়ের করতে লেগেছে 3 দিন। লাইভে হামলা ও ভাঙচুরের ঘটনা দেখা গেলেও আসামিদের নাম যেন এজাহারে না আসে, সে চেষ্টায় প্রাথমিকভাবে সফল সরকারের সেই পক্ষটি। প্রথম আলো, ডেইলি স্টার কিংবা ছায়ানট সবার মামলাতেই আসামি সব অজ্ঞাতনামা। সূত্রগুলো বলছে, এখনো পর্যন্ত এই 3টি ঘটনায় প্রায় 40 জনের মতো গ্রেপ্তার হয়েছে, কিন্তু নাম না থাকায় পরিকল্পনাকারী আর উস্কানিদাতারা থেকে যাবে ধরা ছোঁয়ার বাইরে। বিশেষ করে কিচেন ক্যাবিনেটের চেষ্টা ছিল ভারত বিরোধী মনোভাবের বিষয়টিকে সামনে এনে পরিস্থিতিকে অন্যদিকে ঘুরিয়ে দেয়া। এ নিয়ে আন্তর্জাতিক মহল থেকে এরই মধ্যে বেশ চাপ এসে পড়েছে যমুনার তীরে। সবশেষ 23শে ডিসেম্বর কড়া মন্তব্যই করেছেন অধ্যাপক ইউনূসের মিত্র বলে পরিচিত জাতিসংঘের মতামত ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক স্পেশাল রিপোর্টিয়ার আরিন খান। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরিন খান বলেছেন, এই মব আক্রমণগুলো হাওয়া থেকে ঘটেনি, বরং বিচারহীনতা দূর করা এবং সংবাদ মাধ্যম ও শিল্প সাহিত্যের স্বাধীনতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে এগুলো ঘটেছে। তিনি বলেন, গত 1 বছরে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা, বিশেষ করে সংবাদপত্রের স্বাধীনতা রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় উভয় পক্ষের মাধ্যমে অনলাইন ও অফলাইনে ব্যাপক চাপের মুখে পড়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, গত 16 মাস ধরে মবের সময় মুখে কুলুপ আঁচা আর চোখ বন্ধ করে রাখা জাতিসংঘ হাই কমিশন এখন বলছে এগুলো মব আক্রমণ ছিল।
দর্শক, সরকারি কিচেন ক্যাবিনেট যে গত 1.5 বছর ধরে মব বাহিনীকে প্রেসার গ্রুপ হিসেবে পেলে পুষে বড় করেছে, সেই ইঙ্গিতও বিবৃতিতে দিয়ে রেখেছেন আরিন খান। ফ্রান্স, জার্মানি, ইউরোপিয়ান ইউনিয়ন সহ যারা এতদিন অধ্যাপক ইউনূসকে সমর্থন দিয়েছিল, তারা বলছে নাটের গুরুদের ধরতে। এমনকি অধ্যাপক ইউনূসকে ফোন করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর। যদিও অধ্যাপক ইউনূসের দপ্তর থেকে বিবৃতি দিয়ে প্রচার করা হচ্ছে, টেলিফোনে গোরের কাছে মোহাম্মদ ইউনূস আগামী বছরের 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। কিন্তু সার্জিও গোর এক্স হ্যান্ডেলে বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে জানতে গোর ফোন করেছিলেন। একটি সূত্র বলছে, মবের নাটের গুরু বা পেছনের খেলোয়াড়দের ধরতে একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাসের উপর যে বিভৎসতা আর নৃশংসতা হয়েছে তা নিয়ে অনেক দেশের পার্লামেন্টে এর মধ্যে আলোচনা হয়েছে। অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়টি বিভিন্ন সময় প্রকাশ্যে আসে, যদিও তার দপ্তর থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়। কিন্তু দীপু দাসের উপর হওয়া নৃশংস ঘটনার ভিডিও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর সরকারের উপর চাপ বাড়ছে। 23 ডিসেম্বর সরকারের শিক্ষা উপদেষ্টা ও সরকার সমর্থক কয়েকটি এনজিও দীপু দাসের বাড়িতে গিয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেও এই ঘটনায় দৃশ্যমান রেজাল্ট চেয়েছে আন্তর্জাতিক কয়েকটি পক্ষ। এত বড় নৃশংস ঘটনার পরও অধ্যাপক ইউনূস কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো দীপু দাসের পরিবারের কাছে না যাওয়ায় সমালোচনা আরো বাড়ছে। দর্শক, দেশীয় আন্তর্জাতিক চাপ বাড়লেও বসে নেই সরকারের সেই পক্ষটি যারা পর্দার আড়াল থেকে খেলছেন বলে অভিযোগ করেছেন সরকারের মিত্ররাই। জনপরিসরে আলোচনার মোড় অন্যদিকে ঘুরাতে ব্যস্ত তারা। সামাজিক মাধ্যমে সারাদিন ছড়িয়ে দেওয়া হয় স্বরাষ্ট্র সহ একাধিক উপদেষ্টার কপাল পুড়ছে। যদিও মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, উপদেষ্টা পরিষদের রদবদলের কোনো খবর তার কাছে নেই। প্রশ্ন হলো, সরকারের ভিতরে থাকা সেই আরেক সরকার যেটি অধ্যাপক ইউনূসের কাছে কিচেন ক্যাবিনেট, তাকে কি আদৌ অধ্যাপক ইউনূস দমাবেন বা লাগাম টেনে ধরবেন? সেটি কি অধ্যাপক ইউনূসের পক্ষে সম্ভব? যদি সেটি না হয়, তাহলে কি প্রধান নির্বাচন কমিশনারের আশঙ্কার মতো আরো অনেক কিছু ঘটবে? প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন 23 ডিসেম্বর সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে জিসিএসপি বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভয়ঙ্কর এক আশঙ্কার কথা বলেছেন। ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাস হত্যার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ময়মনসিংহে একজন হিন্দু যুবককে পুড়িয়ে মারা হয়েছে। এ ধরনের ঘটনা অনেক হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ধরনের ঘটনা যেন না ঘটে সে ব্যবস্থা নিতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন ঠিক থাকে তা নিশ্চিত করতে হবে। প্রশ্ন হলো, সরকার একটি পক্ষের নীতি যদি হয় সর্প হইয়া দংশন করো আর ওজা হইয়া ঝাড়ো, তাহলে সিসির আশঙ্কাকে প্রতিহত করবে কে? এখন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি এবার মার্কিন কংগ্রেস সদস্যদের প্রতিবাদ কি নিয়ে? প্রতিবাদ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে এবং ইউনূসের একতরফা নির্বাচন আয়োজন নিয়ে। গতকাল 23 ডিসেম্বর বুধবার ইউনূসের কাছে একটি চিঠি এসে পৌঁছে, যে চিঠিতে মার্কিন প্রভাবশালী কংগ্রেস সদস্যরা এই দাবি জানিয়েছেন যে একটি দল এভাবে নিষিদ্ধ হতে পারে না বা থাকতে পারে না, কিংবা একতরফা নির্বাচন হতে পারে না, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন প্রভাবশালী কংগ্রেস সদস্য। একই সঙ্গে আসন্ন নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং মেম্বার প্রতিনিধি গ্রেগরি ডব্লিউ মেক্স এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান বিল হুইজেন্ডা এবং র্যাঙ্কিং মেম্বার সিডনি কামলেগার ডোব বুধবার 23 ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এ সংক্রান্ত এক চিঠি পাঠান। চিঠিতে সহস্বাক্ষর করেন জুলি জনসন ও টম সুওজি। চিঠিতে কংগ্রেস সদস্যরা বলেন, বাংলাদেশে জাতীয় সংকটের মুহূর্তে আগামী বছরের
ফেব্রুয়ারি নির্বাচনের লক্ষ্যে একটি অন্তর্বর্তী সরকার গঠনের দায়িত্ব গ্রহণে আপনার এগিয়ে আসাকে আমরা স্বাগত জানাই। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবং ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের জনগণের মতামত প্রতিফলনের পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকারের জন্য রাজনৈতিক মতাদর্শের সব পক্ষের সঙ্গে কাজ করা অত্যন্ত জরুরি। চিঠিতে আরও বলা হয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার গুরুত্বপূর্ণ। তবে সরকার যদি রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত করে অথবা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু করে, তাহলে এসব লক্ষ্য অর্জন সম্ভব হবে না বলে তারা উদ্বেগ প্রকাশ করেন। কংগ্রেস সদস্যরা চিঠিতে আরও বলেন, সংগঠনের স্বাধীনতা এবং সম্মিলিত দায়ের পরিবর্তে ব্যক্তিগত ফৌজদারি দায়বদ্ধতা নীতি মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃত। তাদের মতে আইনে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যেসব ব্যক্তি অপরাধ বা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত বলে প্রমাণিত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে কোনো রাজনৈতিক দলের সব কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত করার সিদ্ধান্ত এসব মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। খুব কড়া চিঠি। নিঃসন্দেহে ব্যক্তি অপরাধী হতে পারে, ব্যক্তির বিচার হতে পারে, কিন্তু রাজনৈতিক দল একদম নিষিদ্ধ এবং সেই রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। আমরা বলছি যে নির্বাচন হবে না বা নির্বাচন হবে, কারণ ইউনূসের যে তোড়জোড় ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে নির্বাচনটা তারা করেই ফেলবে। কিন্তু নির্বাচন করতে করতে বহু চাপ আসবে, বহুমুখী চাপ আসবে। এর মধ্যে চাপ আসা শুরু হয়ে গেছে, যে যেমন এই চিঠিটা, মার্কিন প্রভাবশালী কংগ্রেস সদস্যদের চিঠি, এমন আরো চিঠি আসবে নির্বাচনের মধ্যে। এবং ইউনূস যে অনড়, এরকম চাপ আসবে, বাংলাদেশ অগ্নিগর্ভ হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, লাশ পড়বে, তাও হয়তো শেষ পর্যন্ত নির্বাচনটা হয়তো 10% 15% মানুষের অংশগ্রহণেও নির্বাচন করতে পারে। কারণ নির্বাচনের পরিবেশ কিংবা দেশের পরিবেশটা যদি এমনটা থাকে এবং আওয়ামী লীগ যদি খুব বড় ধরনের কর্মসূচি নির্বাচনের দিকে ডাকে, যদি না মাস্ট ডাকবে, মানুষ তো ভোট কেন্দ্রে যাবে না। তবুও 10% ভোট কেন্দ্রে গিয়ে, এমন তো কোনো আইন নাই যে 10% অংশগ্রহণ করলে সেই নির্বাচনটা বাতিল হবে, এখনো পর্যন্ত তেমন কোনো আইন নেই। তো কাজে 10% 50% মানুষ ভোট দিতে যাবে, তাদের ভোট দিয়ে একটা নির্বাচন করে দিয়ে চলে যাবে, কিন্তু সেই পার্লামেন্টটা তো টিকবে না। আমাদের অতীত অভিজ্ঞতা কি বলে, নির্বাচন যতই করতে চাক বা যতই করে ফেলুক না কেন, কয়েকদিনের জন্য হয়তো একজনকে প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারে, কিন্তু ইন দ্য লং রান আন্তর্জাতিকভাবে সেটি টিকবে না, দেশীয়ভাবে টিকবে না। এই ঝুলন্ত পার্লামেন্ট দেশ চালাতে পারবে না, সেদিকেই যাচ্ছে পরিস্থিতি। এখন কংগ্রেসম্যানরা বা কংগ্রেস সদস্যরা চিঠি পাঠালেন, আরো চিঠি আসবে, এর মধ্যে আরো চাপ আসবে, আরো ফোন আসবে। তারপরেও দেখার বিষয় যে ইউনূস কি করেন, নির্বাচনটাকে এইভাবেই করে যান। তবে এটা ঠিক, এটা হল অফ করে বলতে পারি, ইউনূস কোনোভাবেই, অন্ততপক্ষে ইউনূস ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দিবে না, দিতে চাইবে না। কারণ আওয়ামী লীগ যদি কোনোভাবে স্পেস পায়, এই ইউনূস বাংলাদেশের যে ক্ষতি করেছে, বাংলাদেশের যে ধ্বংসযজ্ঞ কায়েম করেছে, এবং আওয়ামী লীগের তো অবশ্যই কিচ্ছু থাকবে না। আমি এর আগেও বলেছি, ইউনূসের গ্রামীণ ব্যাংক, ইউনূসের কোনো অস্তিত্ব, ইউনূসের কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে থাকবে না। মানুষ এত ক্ষুব্ধ হয়ে গেছে, কারণ গত 1.5 বছরে জীবন শেষ করে দিয়েছে। আওয়ামী লীগের কোন নেতা অপরাধ করতে পারে, দুর্নীতি করতে পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে? কই, আওয়ামী লীগের কোন চোর, ডাকাত, বদমাস একটা নেতাকে ধরে দুর্নীতির দায়ে বিচার হয়েছে গত 1.5 বছরে? হম্বিতম্বি আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ করে দিলাম। একটা চোরকে, আওয়ামী লীগের একটা চোরকে ধরে বিচার করুন, আওয়ামী লীগাররাও খুশি হবে। যারা আওয়ামী লীগের সৎ নিবেদিত প্রাণ, তারা কিন্তু খুশি হবে। ধরতে পেরেছেন একজন? কেউ পারেননি, পারবেনও না।
নির্বাচনও একটা ভালো নির্বাচন করতে পারবেন না। যাই হোক, চাপ বাড়ছে, বাড়তে থাকুক, আমরা দেখতে থাকি। সরকার যাবো করেও যে যাবে না তার প্রমাণ হলো হঠাৎই উপদেষ্টা পরিষদের রদবদলের গল্প ছড়ানো হচ্ছে। 18 ডিসেম্বর রাতে বাংলাদেশ পোড়ানোর ঘটনায় ব্যর্থতার দায় স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর উপর চাপিয়ে তার জায়গায় রজার খলিল ওরফে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। আচ্ছা, নিরাপত্তা উপদেষ্টা হিসাবে দেশ পোড়ানোর দায় খলিলুর রহমানের উপর কি কিছুটা বর্তাবে না? মানে তার না নিরাপত্তা নিশ্চিত করার কথা দেশের? যাই হোক, কথা তো অনেক কিছুই দিয়েছিলেন ইউনূস মহাজন, ক্ষমতা দখল করে কোনোটাই কি রাখতে পেরেছেন? রাখতে পারেননি। বিদায় নিলে তো নেওয়ার কথা খোদ ইউনূসের, কিন্তু তিনি তো গেড়ে বসে আছেন। যারা আগুন জ্বালিয়েছে তাদেরকে নিয়ে তিনি দেশ শাসন করছেন, তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন, তাদের সঙ্গে বিভিন্ন আয়োজনে যাচ্ছেন, আর তাদেরকে তিনি কিংস পার্টি বানিয়েছেন। আর বিদায় দিচ্ছেন কাকে? জাহাঙ্গীরকে। এরকম জাহাঙ্গীর গিয়ে খলিল এলে দেশের কি আসে যায় বলেন তো? ইলু গেল বিলু আইলো, গাছের মাথায় পানি আইলো, শুনেছেন না এরকম ধাঁধা? আচ্ছা বলুন তো এই ধাঁধার উত্তর কি? পারবেন না? চিন্তা করেন, বলছি পরে। বিগত 16 মাসে কিছুদিন পর পরই উপদেষ্টা পরিষদের রদবদলের গল্প ছড়ানো হয়েছে। কখনো কেউ নিজের প্রয়োজনে এক পদ ছেড়ে আরেক পদে গিয়েছেন, উপদেষ্টার পদ ছেড়েছেন, বাসভবন ছাড়েননি, পদ ছেড়েও গানম্যান নিয়ে ঘুরেছেন। ঘটনা কিন্তু কম ঘটেনি। সরকার ঘোষিত একটি নির্বাচন সামনে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজকাল আর কেউ কথা বলে না, কারণ বলার মতো কিছু নেই। দেশ জ্বলছে, মানুষ মারা যাচ্ছে, কারণ নিরাপত্তা নেই। সরকার আওয়ামী লীগ নিধন দিয়ে শুরু করেছিল, এখন নিজেদের কিংস পার্টির নেতারা টার্গেট হচ্ছে, পত্রিকার সম্পাদক টার্গেট হচ্ছে, অন্যান্য রাজনৈতিক দল যারা সরকারের পাশে গিয়ে দাঁড়িয়েছিল তারা টার্গেট হচ্ছে। ধানমন্ডি 32 আগুন লাগানো দিয়ে শুরু করেছিল সরকার, আর এখন আগুন গিয়ে লাগছে প্রথম আলো, ডেইলি স্টারের গায়ে। সরকার সামলাতে পারছে না, অথচ সরকারের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি কিনা একজন সর্বোচ্চ সামরিক কর্মকর্তা ছিলেন, আর তার সঙ্গে সরকারের আবার আন্তর্জাতিক মানের খেলোয়াড় একজন নিরাপত্তা উপদেষ্টাও আছেন, যাকে সুদূর আমেরিকা থেকে উড়িয়ে আনা হয়েছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, দুঃখিত আমি এর আগে মেজর জেনারেল বলেছিলাম, মানে তার জায়গায় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে বসানোর আলোচনা অনেকদিন ধরেই চলছিল। আবারও সেই আলোচনা এখন জোরে সোরে শুরু হয়েছে, বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার পড়ানোর পর থেকে। হতে পারে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার অর্থ হলো সরকার নিজেই মনে করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আর ম্যানেজেবল পর্যায়ে নেই। বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর যে চাপ তৈরি হয়েছে তা শুধু রাজপথের নয়, সরকারের ভেতরেও এক ধরনের চাপ তো দেখাই যাচ্ছে। এই হত্যাকাণ্ডের পর অপরাধীদের গ্রেপ্তারের ব্যর্থতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে। সরকার যতই বলুক এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, বাস্তবে তো তা নয়, বরং এই ইস্যু বিরোধী শক্তি, বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্ম এবং সংগঠিত রাজনৈতিক গোষ্ঠীর জন্য একটি সমবেত অভিযোগে পরিণত হয়েছে। এই চাপ থেকে বেরোতে গিয়ে একজন উপদেষ্টাকে সরিয়ে আরেকজনকে বসানোর সবচেয়ে সহজ সমাধান হয়তো হতে পারে, এটাই সরকারের সহজ হিসেব, হয়তো তাই সরকার ভাবছে। কিন্তু সমস্যা হলো এই বদল আসলে মানুষের নজর ঘোরানোর চেষ্টা। ছোট বড় সকলেই দেশ পোড়ানোর জন্য সরকারকে দায়ী করছে। শান্তির পায়রা ইউনূস যে শান্তির তালিব্যস্যাও বোঝেন না, তা মাহফুজ আনাম বলছেন, মতিউর রহমান বলছেন সকলেই। অথচ এই কদিন আগেও মাহফুজ আনাম স্বনামে নিজের পত্রিকায় কলাম লেখে বলেছিলেন, মাননীয় ইউনূস আপনি যাবেন না। কিন্তু তাদের পত্রিকা পড়ানোর পর, অল্পের জন্য 30 জন সাংবাদিক আগুনে পুড়ে মারা যাওয়া থেকে বেঁচে যাওয়ার পর মাহফুজ আনাম কিন্তু সাহস করে লিখলেন না, এবার আপনি যান মাননীয় ইউনূস। তিনি এবং তার অন্যান্য সুশীল এবং শক্তিমান মানুষেরা রাস্তায় দাঁড়িয়ে, সেমিনারে গিয়ে ইউনূসের সমালোচনা করছেন মৃদু মৃদু, ঠিকই, কিন্তু মানুষের জীবনকে এরকম নিরাপত্তাহীন করার জন্য, দেশকে একটা ভয়ঙ্কর সন্ত্রাসের অভয়ারণ্য করার জন্য সরকারের পদত্যাগটি তারা চাইছেন না কেন বলুন তো? অথচ এই মতিউর রহমান, মাহফুজ আনামে কিন্তু দুই নেত্রীকে যেতে হবে বলে কলাম লিখেছেন। 2024 সালের আগস্টে দেশের সুশীল সমাজ গিয়ে শহীদ মিনারে সরকার পতনের এক দফা দাবি জানিয়েছিলেন যে শেখ হাসিনাকে যেতে হবে, কারণ তখন শেখ হাসিনার সরকার ছিল। ইউনূস সরকারকে যেহেতু মাহফুজ আনাম, মতিউর রহমানরাই এনেছেন, তাদেরই লোকজন যেহেতু ক্ষমতায়, কেউ উপদেষ্টা, কেউ সরকারের বিরাট কর্মকর্তা, তাই হয়তো তারা এখন সরকারের পদত্যাগ দাবি করছেন না, অনেক কুসুম কুসুম ভাষায় সরকারের সমালোচনা করছেন। যা হোক, ফিরে আসি স্বরাষ্ট্র উপদেষ্টা বদলানোর বিষয়টিতে। শোনা যাচ্ছে জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র থেকে সরানোর কথা বললেও তাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে রেখে দেওয়া হচ্ছে, অর্থাৎ ব্যর্থতার দায়ে কাউকে পুরোপুরি সরানো হচ্ছে না, অর্ধেক সরানো হচ্ছে, মানে কেবল দায়িত্ব স্থানান্তর করা হচ্ছে।
এর মাধ্যমে আপনি কি বুঝলেন আমি জানি না, আমি তো বুঝলাম যে এই দেশ পোড়ানোর দায় সরকার নিচ্ছে না বা সরকারের এই ব্যর্থতা স্বীকার করছে না, বরং সরকার নিজেদের মধ্যে একটা ক্ষমতার পুনর্বিন্যাস করছে। রজার খলিল বা খলিলুর রহমানকে স্বরাষ্ট্রে আনার পেছনে একটি বড় হিসেব হয়তো আছে নিশ্চিত। তিনি নিরাপত্তা উপদেষ্টা হিসাবে ইতিমধ্যে রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর ভেতরের মানুষ। সরকারের দৃষ্টিতে এটি একটি মহা নিরাপদ পছন্দ, কারণ যারা এই দেশ পোড়ানোর জন্য দায়ী তাদের অনেকের সঙ্গেই কিন্তু এই রজার খলিলের ওঠা বসা, তারা সকলেই পূর্ব পরিচিত, তারা রজার খলিলের ঘনিষ্ঠ মানুষও। আর বিদেশি শক্তির সঙ্গে তো রজার খলিলের দহরম মহরম পুরনো এবং পরীক্ষিত। কিন্তু মাঠ পর্যায়ের কি অবস্থা? রজার খলিল যখন নিরাপত্তা উপদেষ্টার পদ নেন বা তাকে বসানো হয় সুদূর আমেরিকা থেকে উড়িয়ে এনে, তখন সেনাপ্রধানের সঙ্গে তার বিরোধ শুরু হয় এবং স্বাভাবিকভাবেই এই বিরোধ নিয়ে ইউনূস এবং সেনাপ্রধান বা সেনাবাহিনীর ভেতর ক্যাচাল দেশকে আরো অনিরাপদ করে তুলেছিল। আরো বড় প্রশ্ন হলো, এই রজার খলিলকে তো কেউ চিনত না, ইউনূস তাকে আমেরিকা থেকে উড়িয়ে এনে নিরাপত্তা উপদেষ্টা করা পর্যন্ত। মাঠ পর্যায়ে বাস্তবতায় প্রশ্ন আগেই উঠেছে যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরে তার গ্রহণযোগ্যতা কতটা। আর এখন তো পরিস্থিতি আরো নাজুক, আরো ভয়ঙ্কর। এখন নির্বাচনকালীন সময়, শুধু নীতি নির্ধারণ নয়, বরং মাঠে দ্রুত সিদ্ধান্ত, পারস্পরিক আস্থা এবং সমন্বয় দরকার আগের যে কোনো সময়ের তুলনায় বেশি। এখন এই জায়গাগুলোতে যদি দ্বিধা তৈরি হয়, রজার খলিলকে মেনে নিতেই অসুবিধা হয় মাঠে কাজ করা বাহিনীর, তাহলে পরিস্থিতি তো আরো জটিল হতে বাধ্য। এর সঙ্গে শোনা যাচ্ছে পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদলের সিদ্ধান্ত যুক্ত হওয়ার কথা। পুরো বিষয়টিকে আরো রাজনৈতিক রূপ দিচ্ছে কিন্তু সবকিছু মিলিয়ে। নির্বাচন সামনে রেখে পুলিশ প্রশাসনের উচ্চ পদে পরিবর্তন সাধারণত দুই ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে। একদিকে নিয়ন্ত্রণ জোরদার করার চেষ্টা হিসেবে দেখতে পারেন আপনি, অন্যদিকে নিয়ন্ত্রণকে পুরোপুরি প্রশ্নবিদ্ধ করা হিসেবেও ধরতে পারেন। প্রশ্ন হলো, এই রদবদল কি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য নাকি নির্বাচনী বাস্তবতা ম্যানেজ করার জন্য? প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীকে দায়িত্ব থেকে সরানোর বিষয়টি আলোচিত তো হচ্ছেই। প্রধান উপদেষ্টাকে ঘিরে যে ভয়ঙ্কর এবং উগ্রবাদী চক্রটি কাজ করছিল এতদিন, যারা পরিস্থিতিকে আজকের অবস্থায় নিয়ে এসেছে, তাদের মধ্যে এই ব্যক্তির নাম সবার প্রথমে উচ্চারিত হয় এবং এর সঙ্গে জড়িত স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনির নাম, যিনি কিনা একসময় হিজবুত তাহরির নামক একটি আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন বলেও জানা যায়। ফলে এখন হঠাৎ এসে এদের কাউকে সামনে এনে কাউকে পেছনে ঠেলে দেওয়ার বিষয়টিকে যে যেভাবেই দেখুন না কেন, আমি দেখি সরকারকে যারা এনেছে সেই ডেইলি স্টার, প্রথম আলো আর দেশের সুশীলদের চাপের মুখে সরকার একটু অদল বদলের খেলা খেলছে। আমি সেই হিসেবেই দেখছি ব্যাপারটা। এর বাইরে অন্য কোনো কারণ নেই, থাকতে পারে না। যেখানে পুরো ইউনূস সরকারেরই পদত্যাগ করা উচিত, দেশকে একটি তত্ত্বাবধায়কের হাতে দিয়ে ইউনূস প্রশাসনের পুরোটাই যখন সরে যাওয়ার দাবি নিয়ে সোচ্চার হওয়ার কথা এই সুশীল এবং সকল পক্ষের, তখন এই কুসুম কুসুম প্রতিবাদ, আগে কি সুন্দর দিন কাটাইতাম গান গাওয়া প্রতিবাদের জবাবে সরকারও এক ধরনের এক ঘরের মুখ আরেক ঘরে নিয়ে আপাতত কিছু একটা যে করছে সেটাই দেখাতে চাইছে। আর যদি নিয়ম কানুনের সামান্য বালাই থাকতো, অবশিষ্ট থাকতো, তাহলে এখন তো রাষ্ট্র নির্বাচন কমিশনের অধীনে থাকার কথা, সকল সিদ্ধান্ত নির্বাচন কমিশনের নেওয়ার কথা। তারা নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। এখন সরকারের উপদেষ্টাদের দপ্তর বন্টন করে কি হাতি ঘোড়া মারা হবে বলুন তো? আমি তো কিছু দেখি না আর কি। যা হোক, দেশ তো আর নিয়মে চলে না বা চলছে না। একটি অবৈধ শাসনের অধীনে বাংলাদেশ এখন যা হওয়ার কথা তাই হচ্ছে। আর ক্ষমতা দখল করেই তারা নিজেদেরকে অন্তর্বর্তী সরকার নাম দিয়ে শুরু থেকেই দাবি করে এসেছিল যে তারা নিরপেক্ষ এবং নির্বাচনমুখী। কিন্তু তারা দেশের তেল, গ্যাস, বন্দর বিদেশিদের দেওয়া থেকে শুরু করে হেন কিছু সিদ্ধান্ত নেই যে নেয়নি, কেবলমাত্র এসব প্রতিশ্রুতি পালন করা ছাড়া। আর সবচেয়ে ভয়ঙ্কর এবং নিন্দাজনক কাজ করেছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, নির্বাচনে অংশ নিতে দিচ্ছে না এবং 17 মাসে কমপক্ষে 700 মানুষকে হত্যা করেছে কেবলমাত্র আওয়ামী লীগের সঙ্গে তাদের নাম জুড়ে দিয়ে। আজকে আওয়ামী লীগের রাজনীতি থাকলে মাহফুজ আনাম, মতিউর রহমানদেরকে রাস্তায় দাঁড়িয়ে নিরাপত্তা চাইতে হতো না, দেশ পাহারায় এই বিশাল শক্তিটি প্রহরীর ভূমিকায় থাকতো। এটা বিশ্বাস করেন তো? আমি করি। এখন দেশটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে আবার এক হাতের তাস আরেক হাতে নিয়ে সরকার কোন চাল চালতে চাইছে সেটা পরিষ্কার না হলে অনুমান করতে পারি যে সরকার কেন সেটা করতে চায়, যে কথা এতক্ষণ ধরে বললাম। শেষ মুহূর্তে উপদেষ্টা বদলানোর এই সিদ্ধান্ত একদিকে সরকারের নড়বড়ে অবস্থাকে নির্দেশ করে, অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার মরিয়ার চেষ্টাও প্রকাশ করে হয়তো। কিন্তু শেষ পর্যন্ত সরকার নিজেকে রক্ষা করা ছাড়া আর কিছুই করতে চাইছে বলে আমার মনে হয় না, বা মনে করার কোনো কারণ নেই। ওহো, শুরুতে একটা ধাঁধার কথা বলেছিলাম আপনাদের, ইলু গেল বিলু আইলো, গাছের মাথায় পানি আইলো। বলুন তো কি উত্তর? অনেকেই হয়তো জানেন, তারপর বলি উত্তরটা।
এটি একটি গ্রাম্য প্রবাদ বা ধাঁধা। ইলু বিলু এলে বা গেলে কি আসে যায়, গাছের মাথায় নারকেলের মধ্যে পানি ঠিকই জমা হয়, পাওয়া যায়। জাহাঙ্গীর বা খলিলের অদলে বদলে কি আসে যায়, দেশে যা ক্ষতি হওয়া তা তো হয়েই গেছে। ভালো